আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 34তম পর্ব। আমাদের এবারের বিষয় সুনামি কি এবং এর সৃষ্টির কারণ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনার শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব সুনামি কি এবং এর সৃষ্টির কারণ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি থাকছে। অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরই থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক প্রতিবেদন। যেহেতু সাইক্লোন ঘূর্ণিঝড় বাতাসের একটি ঘূর্ণয়ন প্রক্রিয়া, তাই এর একটি কেন্দ্রবিন্দু থাকে যাকে আমরা সাইক্লোনের চোখ বলে জেনে থাকি। সাইক্লোনের কেন্দ্রবিন্দু বা চোখ অঞ্চলের বাতাসের তেমন কোনো গতি অনুভূত হয় না, যেখানে বাইরের দিকে গতি থাকে 100 থেকে 200 কিলোমিটার/আওয়ার। প্রিয় শ্রোতা, সুনামি কি এবং এর সৃষ্টির কারণ কি তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা সুনামি কি এবং এর সৃষ্টির কারণ নিয়ে একটি কথিকা শুনে আসি। তীরে আছড়ে পড়া ক্লান্তিহীন বিরতিহীন সমুদ্রের ঢেউ দেখে কে না মুগ্ধ হয়, কিন্তু সেই ঢেউই যদি হঠাৎ ফুঁসে ওঠে দানবের মতো, ভেঙে চুরে ভাসিয়ে দেয় সবকিছু। এই তো 2004 সালে সুমাত্রার কাছে 30 মিটার উঁচু সুনামির ঢেউয়ের ধ্বংসযজ্ঞে মারা গিয়েছিল 2 লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল 14টি দেশ। হ্যাঁ, প্রায় 10 তলা বিল্ডিং এর সমান উঁচু ঢেউ ধেয়ে এসেছিল একটা জেট প্লেনের মতো গতিতে সেদিন। কিন্তু কি এই সুনামি? কেন এবং কিভাবে সৃষ্টি হয়? কেনই বা হয়? কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে? আর আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলোই বা কতখানি ঝুঁকিতে আছে? সুনামি আর আমরা সাধারণত যেসব জলোচ্ছ্বাস দেখি তারা কিন্তু এক নয়। জলোচ্ছ্বাস সৃষ্টি হয় বায়ু প্রবাহের বা ঘূর্ণিঝড়ের কারণে, আর সেটা তরঙ্গ দৈর্ঘ্য বা দুটো ঢেউয়ের চূড়োর মধ্যে দূরত্ব থাকে কম। কিন্তু সুনামির ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্য হয় অনেক বেশি। সুনামি জাপানি শব্দ, যার কাব্যিক পরিভাষা বন্দরের উর্মিমালা বা ঢেউ। সাগর কিংবা কোনো প্রকাণ্ড জলাধারে অর্থাৎ কোনো দুর্যোগের ফলে যে ধারাবাহিক বিশাল আকৃতির ঢেউ তৈরি হয় তাই মূলত সুনামি। তাহলে সুনামি সৃষ্টি হয় কিভাবে? সুনামি জলে তৈরি হলেও প্রায় 90% ক্ষেত্রে এই বিপর্যয়ের মূল কারণ হচ্ছে সমুদ্রের তলদেশের ভূমিকম্প, আর বাদ বাকি ক্ষেত্রে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিধস, বিস্ফোরণ, উল্কাপাতও সুনামির কারণ হতে পারে। সমুদ্রের তলায় ভূমিকম্পের কারণে তলদেশের উচ্চতা বদলে যেতে পারে, যার সাথে সাথে পানির উচ্চতাও দ্রুত বদলায়। অর্থাৎ পানির স্থিতিশক্তি পাল্টে যাচ্ছে এখানে, আর এই পরিবর্তিত স্থিতিশক্তি রূপ নেয় গতিশক্তিতে। ফলে জন্ম নেয় সুনামি, যা প্রায় ঘন্টায় 500 মাইল বেগে বা একটি জেট প্লেনের মতো গতিতে ধেয়ে আসতে পারে। উপকূলের কাছে সমুদ্রের পানির গভীরতা কম, তাই যখন ধেয়ে আসা জলরাশি সেটায় ধাক্কা খায় তখন বেগ কিছুটা কমে গেলেও ঢেউয়ের উচ্চতা অস্বাভাবিক রকম বেড়ে গিয়ে প্রলয়ঙ্করী আকার ধারণ করতে পারে।
আবার সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সুনামির আরেকটি বড় কারণ। 1883 সালে ক্রাকোতোয়া দ্বীপের অগ্নুৎপাত থেকে তৈরি সুনামিতে প্রাণ হারিয়েছিলেন প্রায় 30,000 মানুষ। ভূমিকম্পের মতোই এই আগ্নেয়গিরি থেকে প্রচন্ড লাভা উৎগীরণের ফলেও সমুদ্রের তলদেশের ভূমির ধরন পাল্টে যেতে পারে, আর এর ফলাফল হতে পারে ঠিক ভূমিকম্প থেকে তৈরি হওয়া সুনামির মতোই। সমুদ্র মহাসমুদ্রের চেয়ে ছোট জলাধার, যেমন ধরুন হ্রদ বা উপসাগরের নিচের ভূমিধস, এমনকি মাটির উপরের ভূমিধস থেকেও স্থানীয়ভাবে সুনামি তৈরি হতে পারে। 1958 সালে আলাস্কার লিটোয়া বেতে পার্শ্ববর্তী এলাকার এক ভূমিকম্পের ফলে 3 কোটি কিউবিক মিটারের প্রকাণ্ড এক পাথর ধসে পড়ে এবং তা থেকে তৈরি হয় এক মেগা সুনামি। এছাড়াও সমুদ্রের তলদেশের ভূমির দোদুল্যমানতা বা সমুদ্রের অনেক নিচের ভূকম্পনও উপরের জলরাশিকে প্রচন্ড শক্তিতে ঠেলে দিতে পারে। কিন্তু কতটা বিধ্বংসী হতে পারে এই সুনামি? সুনামির তীব্রতা নির্ভর করে র্যাপচার জোন বা যে অংশে ভূমির ভাঙন হচ্ছে তার আকার, কতটা দ্রুত সেই অংশ সরে যাচ্ছে এবং কি পরিমাণে সরছে, সেই সাথে আবার ভূমিকম্পের কেন্দ্রের কম্পনের গতি এবং পানির গভীরতার উপর। সুনামি কিন্তু নতুন কোনো ঘটনা নয়। ইতিহাসের পাতায় আজ থেকে প্রায় 4000 বছর আগে সিরিয়ার উপকূলে প্রথম সুনামির ঘটনার উল্লেখ দেখা যায়। 1900 সাল থেকে বিজ্ঞানীরা সুনামির তথ্য সংগ্রহ করছেন এবং তা থেকে দেখা যায় যে প্রশান্ত মহাসাগরের দুই দিকে থাকা দেশগুলো যেমন জাপান, নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, আবার ওদিকে পেরু, চিলি সুনামির ছোবলে আক্রান্ত হওয়ার শীর্ষে আছে, কারণ এই অঞ্চলে পানির নিচে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি আছে। তাহলে চলুন দেখা যাক বাংলাদেশ বা ভারতের বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে তারা কতখানি ঝুঁকির মধ্যে আছে সুনামি থেকে। জলোচ্ছ্বাসের সময় আমাদের উপকূলে ঢেউয়ের উচ্চতা অনেক বেশি হয়। সুনামির ক্ষেত্রে এটা কিন্তু শাপে বর হয়েছে, কারণ সুনামি মূলত তরঙ্গের গতির উপর নির্ভরশীল। এই তরঙ্গ মহীসোপানের স্বল্প গভীরতা থেকে ঘর্ষণের ফলে অনেক শক্তি এবং গতি হারায়, আর তার ফলে তেমন ক্ষতিও আর করতে পারে না। ভূমিকম্পের তীব্রতা, পানির উচ্চতা মেপে সুনামির অগ্রিম বিপদ সংকেত জানা যায়, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। একটি ঘূর্ণিঝড়ের 100 মাইল অতিক্রম করতে একদিনের বেশি লাগতে পারে, আর সেখানে একটা সুনামির লাগে মাত্র 12 মিনিট। সুনামির খবর আগে থেকে পেলেও উপকূলীয় এলাকা থেকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার সময় বা সুযোগ হয়ে ওঠে না অনেক সময়। তাই সুনামির আশঙ্কা আছে এমন সব জায়গায় ভূমিকম্প হলে উপকূল থেকে দূরে চলে যেতে হবে বা উঁচু কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। কোথায় ভূমিকম্প হবে তার সাথে ফল্ট লাইন বা টেকটনিক পাতের অবস্থানের একটা বিশাল ভূমিকা রয়েছে। 2004 সালে সুমাত্রার সেই ভয়াবহ সুনামিটি ঘটেছিল 9.1 মাত্রার ভূমিকম্পের ফলে। ভূকম্পন বেশি অনুভূত হয়েছিল ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি ফল্ট লাইনে, যা উত্তর দক্ষিণ বরাবর অবস্থিত। আবার এই ফল্ট লাইনের চারপাশে পূর্ব পশ্চিমেও কিন্তু কম্পন ছড়িয়ে পড়েছিল, ফলে পূর্ব পশ্চিমে শ্রীলঙ্কা সহ আরো অনেক দূরে আফ্রিকার বিভিন্ন দেশকে আঘাত হানলেও বাংলাদেশে কিন্তু তেমন একটা টের পাওয়া যায়নি। একটা কারণ হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের মহীসোপান অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং এছাড়া আমরা সেই ফল্ট লাইনের বাইরে এবং বেশ উত্তরে অবস্থিত। এদিকে আবার মায়ানমার উপকূলে ভারতীয় টেকটনিক পাত বার্মিজ পাতের নিচে ঢুকে যাচ্ছে। আমরা জানি যে এক পাতের নিচে আরেক পাতে ঢুকে যাওয়ার এলাকাকে বলা হয় সাবডাকশন জোন, এবং এই দুই পাতের ঘর্ষণের ফলে এই সাবডাকশন জোনে ভূমিকম্পের সম্ভাবনা প্রবল থাকে। ভূমিকম্প হলে বাংলাদেশ ও মায়ানমারের উপকূলে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের সিনারিওর সিমুলেশন করে দেখিয়েছেন। তারা দেখিয়েছেন যে সর্বোচ্চ 3.261 মিটার উচ্চতার সুনামি কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারে মায়ানমারের পশ্চিম উপকূল বা রাখাইন কোস্টকে। তাই বাংলাদেশের উপকূলে শক্তিশালী ভূমিকম্প হলেও বাংলাদেশ বা মায়ানমার উপকূল সুনামি থেকে তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়ের ঝুঁকি আছে, তবে বোঝা যাচ্ছে যে সুনামির ভয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে আরো দক্ষিণে বা ফল্ট লাইনের পশ্চিমে অবস্থিত ভারতীয় উপকূলীয় কিছু রাজ্য যেমন উড়িষ্যা, তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে এই ঝুঁকি আরো অনেকটা বেশি। সুনামি থেকে অনেক বড় বড় ধরনের বিপর্যয় ঘটে গেছে অতীতে। সুনামির ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে এড়াতে না পারলেও বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এখন আমরা অনেকখানি পূর্বাভাস পাচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিতে পারছি।
আশার বিষয় হচ্ছে সুনামি নিয়ে আজকাল অনেক ধরনের গবেষণা চলছে। সামনের দিনগুলোতে হয়তো আমরা সুনামির দানবকে পুরোপুরি বোতলবন্দি করে ফেলতে পারবো। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইরা নিল তামাম বাড়ি ঘর। সেদিন রাতে আইলো ঢেউ পাহাড় বরাবর, তুফান আইয়া কাইরা নিল তামাম বাড়ি ঘর। উজাড় কইরা লইয়া গেল সবুজ গাছার বন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু, আছে মানব কুড়ি। বুড়ির চরে সবাই গেছে, বাইচা আছে বুড়ি, বিরান ভিটায় অবোধ শিশু, আছে মানব কুড়ি। কেমন ধারায় বাঁচাও মরাও বুঝে নাই মন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। বিরান দেশে আসলে সওয়াল জবাব পাইমু না, কান্দা কাইটা বুক ভাসাইব হাজার জনের মা। কোনখানেতে ভাইসা গেছে ওদের বুকের ধন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। দেশের মানুষ হইল বেহুশ, হারায়া স্বজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন, পানির স্রোতে ভাইসা গেছে কত আপনজন। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। অগ্নুৎপাতে তোলপাড় সাগর তলদেশ, ভয়াবহ সুনামিতে টালমাটাল টোঙ্গা। সুনামি আসলে কি, কিভাবে সৃষ্টি হয়, কতটা ঝুঁকিতে আছে বাংলাদেশ? প্রথমেই জেনে নেওয়া যাক কতটা ভয়াবহ হতে পারে এই সুনামি। অনেকেই মনে করেন জলোচ্ছ্বাস আর সুনামি বুঝি একই।
ঘূর্ণিঝড়ের সাথে আমাবস্যা আর পূর্ণিমার জোয়ার ভাটার হিসেবে আসে জলোচ্ছ্বাস। উচ্চতা গড়ে 10 থেকে 12 ফুট, যেখানে সুনামির ঢেউ হতে পারে 30 ফুট থেকে 212 ফুট পর্যন্ত উঁচু। গভীর সাগরে সুনামির গতি 1000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুনামির ঢেউ সাধারণত একটি হয় না, হয় ধারাবাহিক কয়েকটি। একটি ঢেউয়ের চূড়া থেকে আরেকটি ঢেউয়ের চূড়ার দূরত্ব 160 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই একটি বড় ঢেউ আঘাত করার পর গড়ে 1 ঘন্টা পর অন্য একটি ঢেউ আঘাত হানে। চলুন দেখে নেওয়া যাক সুনামি কি কি কারণে হয়। সমুদ্র তলদেশে টেকটনিক প্লেটের সংঘর্ষজনিত ভূমিকম্প থেকে এ ধরনের সুনামি সৃষ্টি। 2004 সালে ভারত মহাসাগরে ভূমিকম্প থেকে সংঘটিত হয়েছিল ভয়াবহ এক সুনামি। 1998 সালে পাপুয়া নিউগিনি সুনামিটি ভূমিধসের কারণে হয়েছিল। সমুদ্র তলদেশে হঠাৎ অগ্নুৎপাত ঘটলে সুনামি সৃষ্টি হয়। 1883 সালে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে সৃষ্ট সুনামিতে নিশ্চিহ্ন হয়ে যায় ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। বিশাল আকারের উল্কা সাগরে পড়লে সুনামি সৃষ্টি হতে পারে, যদিও এখন পর্যন্ত উল্কাপাত জনিত কারণে এমন কোন সুনামি সৃষ্টি হয়নি। তবে এমন শঙ্কা নিয়ে হলিউডে কিন্তু বেশ কয়েকটি সায়েন্স ফিকশন মুভি তৈরি হয়ে গেছে। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ জনিত অস্থিরতার কারণে প্রবল বায়ু প্রবাহের সৃষ্টি হলে সমুদ্রে প্রবল তরঙ্গের সৃষ্টি হয়, যা স্বল্প শক্তি সম্পন্ন সুনামি সৃষ্টি করতে পারে। এমনকি পারমাণবিক বোমা পরীক্ষার জন্য অনেক সময় সমুদ্রে প্রবল বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে যে বিপুল শক্তি নির্গত হয় তাও সমুদ্রে সুনামি সৃষ্টি করতে পারে। তবে আসার কথা হলো সুনামি সম্পর্কে আগেভাগে জানা যায়। বিশ্বের অনেক স্থানেই আছে সুনামি সতর্কীকরণ কেন্দ্র। ফলে কোনো কারণে সুনামির ঝুঁকি তৈরি হলে দ্রুত সতর্কতা জারি করা যায়। 10 মিনিট থেকে 1 ঘন্টার এ ধরনের আগাম সতর্কবার্তা দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে সুযোগ দেবে। এবার আসা যাক আসল কথায়। কিভাবে বুঝবেন সুনামি আসছে? সুনামির আগে সাধারণত সৈকত থেকে অস্বাভাবিক দূরে সরে যায় সাগরের পানি, পরে সুনামির ঢেউ আকারে ফিরে আসে। ফলে হঠাৎ সাগর উপকূল থেকে পানি স্বাভাবিকের চেয়ে অনেকটা দূরে সরে গেলে বুঝে নেবেন সুনামি আসছে। এ তো গেল বিদেশের কথা। বাংলাদেশে সুনামি ঝুঁকি কতটা? বাংলাদেশ ভূখণ্ডে বড় ধরনের কোন সুনামি না হলেও আরাকান অঞ্চলের বার্মিজ প্লেট নামের একটি টেকটনিক প্লেটের কারণে বাংলাদেশেও সুনামির ঝুঁকি রয়েছে। তবে ভালো খবর এই যে খুব তাড়াতাড়ি সেটি ঘটার শঙ্কা নেই। সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির হঠাৎ করে বিশাল আকারে বিচ্যুতি ঘটলে যে শক্তি নির্গত হয় তার জন্য সমুদ্র বক্ষে সুনামি ঘটে থাকে। সমুদ্র তলদেশের প্রচন্ড তীব্রতার ভূমিকম্প সুনামির অন্যতম প্রধান কারণ হলেও ভূমিধ্বংস, অগ্নুৎপাত, উল্কাপাত, আবহাওয়াজনিত কারণ, পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে সুনামি ঘটে থাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিব। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।